বেশ কিছুদিন ধরেই অফিসের চার দেওয়ালের মাঝে কাজের চাপে দিন রাত এক হয়ে গিয়েছিল। কাজে কোনো উৎসাহ পাচ্ছিলাম না, কিছুই যেন ভালো লাগছিল না। কেমন যেন খিটখিটে ভাব লক্ষ্য করছিলাম নিজের মধ্যে। লিখতে ভালো লাগতো, কিন্তু আজকাল রাতে যখনই লিখতে বসতাম, কাগজের উপর রাখা পেনটা দেখলেই মনে হতো এই বুঝি সাঁড়াশির মতন আমার গলাটা চেপে ধরবে। আর যখন টেবিলের উপর রাখা ফোনটা বেজে উঠত কারণ অকারণে, তখন সুইচ অফ করে ছুঁড়ে ফেলে দিতাম বিছানায়। ভালো ভালো ডাক্তার দেখিও কোনো উন্নতি দেখছিলাম না নিজের মধ্যে। একদিন ফেসবুকে লিখলাম, জীবনটা যেন থমকে গেছে, ফিরবো কি আর? অমনি বন্ধুরা নানান কমেন্ট করতে লাগলো। কেউ বলল কিছুদিন ছুটি নিয়ে কোথাও চেঞ্জে চলে যায়, কেউ বলল ডাক্তার দেখা, অনেকে অনেক কথা বলল, কিন্তু কোনোটাই যেন আমার মনের মতন হলো না। একদিন দেখা হয়ে গেল প্রীতমের সাথে। অফিস থেকে বেরিয়ে ফাঁকা বাসের জন্য অপেক্ষা করছিলাম গোল পার্কের মোড়ে। আচমকা একটা চেনা গলায় আমার নাম ধরে দূর থেকে কেউ ডাকছে। দেখি রাস্তার উল্টো দিকে একটা হলুদ ট্যাক্সির জানালা দিয়ে হাত বার করে ডাকছে একজন। আমি এদিক ওদিক দেখে রাস্তা পেরিয়ে কাছে আসতেই দেখি প্রীতম। স্কুল ছাড়ার পর প্রীতমের সাথে আর দেখা হয়নি। আমাকে দেখে প্রীতম বলল, কোথায় যাচ্ছিস? আমি বললাম পার্ক স্ট্রিটে যেতাম। প্রীতম বলল, উঠে আয়, আমি ছেড়ে দিচ্ছি তোকে। আমি উঠে পড়লাম ট্যাক্সিতে। চওড়া রাস্তা ধরে ছুটে চলল ট্যাক্সি। প্রীতম বলল, চেহারা যে পুরো পাল্টে গেছে, কেমন আছিস? কেমন আছি বললাম। সব শুনে প্রীতম বলল, একটা নিরিবিলি গ্রাম্য পরিবেশে কিছুটা একলা হয়ে ঘুরে আয়, দেখবি সব ভালো হয়ে যাবে। আমি বললাম, এরকম জায়গা কি তোর জানা আছে? প্রীতম বলল, বাহাদুরপুরে আমার মামার ঠিক বাড়ি আছে, ওখানে যাবি? আমি বললাম, সেটা আবার কোথা? কখনো তো নাম শুনিনি। প্রীতম বলল, শিয়ালদা থেকে কৃষ্ণনগর স্টেশনে নেমে বাসে 8 কিলোমিটার। বাহাদুরপুরে নেমে জগন্নাথ স্যান্ডেলের বাড়ি বললে যে কেউ দেখে দেবে। তুই চলে যা। ওখানে অবশ্য মামারা বা আমাদের কেউই এখন থাকে না। আমি তো পুরোপুরি কলকাতাতেই থাকি, কিন্তু আমাদের চেনা জানা লোক আছে ওখানে, আমার নাম করলেই হবে। আমি আজ ফোন করে তোর যাওয়ার ব্যাপারটা আমি জানিয়ে রাখছি। এইভাবে নানান কথার মধ্যে দিয়ে আমার গন্তব্যস্থল পার্ক স্ট্রিট এসে গেল। একটা সাইড করে আমি নেমে গেলাম, বন্ধুকে বিদায় জানালাম। কিছুক্ষণের মধ্যেই ট্যাক্সিটা ছুটে চলল দূর থেকে দূরে, একসময় রাস্তার আঁকে বাঁকের মধ্যে দৃশ্য হয়ে গেল। পরদিন ভোরে 6:55 কৃষ্ণনগর লোকাল ধরে রওনা হয়ে গেলাম শিয়ালদা থেকে। ট্রেন স্টেশন ছাড়তেই ধীরে ধীরে তার গতিবেগ বাড়িয়ে দিল। ছুটির দিন ছিল বলে হয়তো কিছুটা ফাঁকাই পেলাম ট্রেনের কামরাটা। 3 ঘন্টার পথ। দাঁড়িয়ে যাব বলেই গেটের একটা কোণকে বেছে নিলাম। একটা নতুন জায়গায় যাচ্ছি বলে আমার উৎসাহের অন্ত ছিল না। প্রত্যেক স্টেশনে ট্রেন থামতেই আমি নেমে পায়চারি করে নিচ্ছিলাম, আবার সিগন্যাল দেখলেই সঙ্গে সঙ্গে ছুটে এসে কামরায় উঠে পড়ছিলাম। এইভাবে 2-1টা স্টেশন যাওয়ার পর হঠাৎ একটা স্টেশনে
গাড়ি থামতেই নিচে নেমে ঘোরাঘুরি করতে করতে শুনলাম ট্রেন ছাড়তে কিছুটা সময় লাগবে, আগে লাইন ক্লিয়ার নেই। কি আর করা যাবে, এদিক ওদিক দেখলাম, ছোটোখাটো অনেক দোকান চোখে পড়ল। মনে হলো এক কাপ চা খেলে মন্দ হয় না। আশেপাশে চায়ের দোকান খুঁজতে লাগলাম। সামনে একটা চায়ের দোকান লক্ষ্য করে এগিয়ে গেলাম। এক কোণে একটা টেবিল ফাঁকাই ছিল, ওখানে বসলাম আর চায়ের অর্ডার দিলাম। গরম চায়ে চুমুক দিয়ে আশপাশের চোখ যেতেই এক ভদ্রলোক পিঠের পিছন থেকে ভারী গলায় বলে উঠলেন, এইভাবে ট্রেন থেকে বারবার নামতে নেই। গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন যে, সিট তো খালি ছিল। ঘাড় ঘোরাতেই দেখি ধুতি পাঞ্জাবি পরা এক বয়স্ক ভদ্রলোক আমাকে উদ্দেশ্য করে বলেছেন কথাটা। আমি তার দিকে তাকিয়ে হেসে বললাম, নতুন পথে গেলে এমনটা হয়ে যায় আমার। লোকটি বলল, তা বেশ, আজকালকার ছেলে তুমি, তবে বাবা সাবধান। উনার কথায় একটা আন্তরিকতার ছাপ দেখে বেশ ভালো লাগলো। দেখলাম উনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলেন আর আমার টেবিলের সামনে এসে বসলেন। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম লোকটার মধ্যে। আমি এক এক কাপ চা খাই আর উনি কাপের পর কাপ চা খেয়ে নিমিষে সাবার করে দেন। হঠাৎ মাইকে অ্যানাউন্স করলো, কৃষ্ণনগর লোকাল এক্ষুনি ছেড়ে যাবে। আমি তাড়াতাড়ি পকেট থেকে 10 টাকার একটা নোট বার করে চায়ের দামটা দিতে গেলাম। চায়ের দোকানদার বলল, আরও 90 টাকা দিন। আমি তো অবাক, বেশ উঁচু গলায় প্রতিবাদ করে বললাম, এক কাপ চায়ের দাম কি 100 টাকা নিচ্ছ? চায়ের দোকানদার বললে, না বাবু, মোট 10 কাপ হয়েছে। আমি বললাম, আমি তো মোটে 1 কাপ চা খেয়েছি। চায়ের দোকানদার এবার বলল, আর বাকি যে 9 কাপ সেটা খেলো কে? আমি বললাম, সে তো অন্যজন। এবার চায়ের দোকানদার কিছুটা রেগেই বলল, আমরা কি কানা ঘাস বেচতে বসেছি? চালাকি পেয়েছেন নাকি? আপনার টেবিলে আপনি ছাড়া অন্য কোনো লোক ছিলই না। আমি আঙুল দিয়ে ওই ভদ্রলোকটিকে দেখাতে গিয়ে দেখলাম উনি নেই। কখন যেন উঠে গেছেন টেবিল থেকে, কিন্তু এর মধ্যেই সরে পড়লেন কোথায়। ব্যাপারটা ভালো ঠেকলো না। আমি আর কথা না বাড়িয়ে টাকাটা দিয়ে দিলাম। এদিকে ট্রেন ছেড়ে দিয়েছে। আমি ট্রেনের দিকে ছুটতে লাগলাম। অনেক ছোটার পরেও ট্রেনটিকে ধরতে পারলাম না। দুরন্ত গতিতে ট্রেনটা যেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল। আমি ধীরে ধীরে এক সময় দাঁড়িয়ে পড়লাম। এরপর ট্রেন আবার 1 ঘন্টা পর। কি আর করি, হাতে অনেকটা সময়। সমস্ত প্ল্যাটফর্মটা তন্ন তন্ন করে খুঁজলাম। দেখলাম কয়েকজন যাত্রী ছড়িয়ে ছিটিয়ে বসে আছে এদিক ওদিক, কিন্তু সেই লোকটি কোথাও নেই। এক সময় স্টেশনের বাইরে অটো স্ট্যান্ডে চলে এলাম। আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করলাম বিবরণ দিয়ে এমন কোনো লোককে দেখেছে কিনা, কিন্তু কেউ কিছু বলতে পারল না। অদ্ভুত লাগলো, চোখের সামনে থেকে লোকটা কি করে নিশ্চিহ্ন হয়ে গেল। এই প্রচণ্ড দিনের আলোয় কোথায় সে সরে যেতে পারে, এটা ভেবে ভেবে আমার অনেকটা সময় কেটে গেল। কিছুক্ষণ পরে সারা স্টেশন জুড়ে হইচই পড়ে গেল। সবাই খুব ব্যস্তভাবে এদিক ওদিক ছুটতে লাগলো। দূরে
মাইকের অ্যানাউন্সটা কানে আসতেই চমকে উঠলাম। কৃষ্ণনগর লোকালের সাথে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লাগায় অনেক লোক আহত হয়েছে, মারাও গেছে বেশ কয়েকজন। আপাতত এই রুটে সব গাড়ি বন্ধ থাকবে। আমি হতভম্ব হয়ে বসে পড়লাম প্ল্যাটফর্মের একটা চেয়ারে। চোখে পড়ল দু একটা রিলিফ ট্রেন সাহায্যের জন্য ছোটাছুটি করতে। স্টেশন মাস্টারের ঘরে খুব ভিড়। অনেকেই আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য খুবই ব্যাকুল। ভিড় কমতেই খবর পেলাম ট্রেনের সামনের দুটো বগি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল এটা মনে পড়ে। প্রথম বগিতেই আমার থাকার কথা ছিল, আর সেই মুহূর্তেই মনে পড়ল ওই ভদ্রলোক আর চাওয়ালার কথাটা। সেই সময় ট্রেনটা যদি মিস না করতাম তাহলে আজ যে আমার কি হতো এটা ভেবে শিউরে উঠলাম। বাড়িতে জানিয়ে দিলাম আমি একটা স্টেশনে নেমে পড়ায় ভাগ্যচক্রে বেঁচে গেছি। লাইন ঠিক হতে হতে আরও একটা দিন কেটে গেল। পরদিন বাহাদুরপুরে যখন নামলাম তখন আকাশ ভেঙে টিপটিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বিকাল থেকেই মেঘলা আকাশ ছিল আজ। তখন সন্ধে নামছে কেবল। চারিদিকের আলোগুলো ধীরে ধীরে কমে আসছে। ভালো করে চারিধারটা দেখার পর দেখলাম নিচু নিচু পাহাড় আর তার কোলে ঘন অরণ্য, আর অপরদিকে সরু নদী, প্রায় নালার মতো। কিন্তু কি জলের গর্জন! স্রোত পাথর থেকে পাথরে লাফিয়ে চলেছে। আমি লাল মাটি আর কালো কাঁকড়ে মোড়া সরু পথ ধরে এগোতে লাগলাম। অন্যমনস্ক হলে হোঁচট খাওয়ার আশঙ্কা। কিছু দূর যাওয়ার পর জলটা একটু জোরেই এলো। আমি ছাতা বার করে মেলে ধরতেই দেখি এতক্ষণ আশেপাশে যে মানুষগুলো ঘুরপাক খাচ্ছিল এখানে সেখানে, দেখতে দেখতে সব গেল কোথায়? জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? মনে হলো ভূত নয় তো এরা সব। ছি ছি, কি সব ভাবছি। সামনে একটা মুদির দোকান দেখতে পেয়ে তার নিচে আশ্রয় নিতে এগিয়ে গেলাম। ভিতরে 14 বছরের একটা ছেলে খালি গায়ে বসে কাগজ দিয়ে কি যেন বানাচ্ছে। আমি বললাম, কি বানাচ্ছিস রে? ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, নৌকা বানাচ্ছি, জলে ভাসাবো। ছেলেটা বলল, আপনি কে? আমি বললাম, কলকাতা থেকে আসছি, আমাকে চিনবি না। আচ্ছা বলতে পারিস এখানে জগন্নাথ স্যান্ডেলের বাড়ি কোথায়? ছেলেটা কিছুক্ষণ অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, ওখানে তো কেউ থাকে না, সবাই বলে ওখানে ভূত আছে। বুঝলাম বাড়িটার সম্বন্ধে অনেক দুর্নাম আছে। ভূতের বাড়ি হলে কি প্রীতম আমাকে আসতে বলতো? হয়তো বাচ্চাদের ভূতের ভয় দেখিয়ে রেখেছে যাতে ওরা ওখানে না যায়। আমি বললাম, ওই ভূতগুলোকে ধরবো বলে এখানে এসেছি রে। বাড়িটা কোন দিকে বলতো? ছেলেটা এবার আঙুল দিয়ে দেখিয়ে দিল আর বলল, সোজা এগিয়ে গিয়ে একটা বড় বট গাছ দেখবেন, সেটাকে ডান দিকে রেখে ঘুরে যাবেন। এক জায়গায়
গোটা কয়েক দেবদারু গাছের মেলা, আর তার সামনে দিয়ে লম্বা সাদা পাঁচিল দিয়ে ঘেরা জগন্নাথ স্যান্নালের বাড়ি। এই বলে ছেলেটা ছুটে পালিয়ে গেল ভিতরে। তখন বাইরে বৃষ্টি একটু ঝরেছে। আমি পিঠে ব্যাগ, হাতে ছাতা আর গলায় ক্যামেরাটা নিয়ে এগোতে লাগলাম। সন্ধে 6টার বেশি হয়নি, কিন্তু এই জনমানবহীন বড় বড় গাছে ঘেরা জঙ্গলে মনে হচ্ছে গভীর রাত। চারিধারে ঝিঝির ডাক, জোনাকির মাঝে মধ্যে আলোর ছটা, আর পায়ের তলায় খসখসে শব্দ। একসময় ওই বটগাছটা চোখে পড়ল। তার ডান দিক ধরে নেমে গেলাম সরু পথে। এইভাবে কিছু দূর চলার পর চোখে পড়ল, ওটা কি? দেখলাম পাতার ফাঁকে ফাঁকে জলজল করছে কিছু আলোর বিন্দু। মনে হলো ওগুলো কারোর চোখ, হতে পারে শিয়ালের চোখ। যাই হোক, এইভাবে কিছু দূর যাবার পর শুরু হলো সাদা পাঁচির। একসময় দেবদারু গাছে মোড়া জগন্নাথ স্যান্নালের বাড়ির গেটটা চোখে পড়ল। আশপাশে কাউকে দেখতে না পেয়ে গেটটা ঠেলে দিলাম, আর অমনি ক্যাচ করে একটা বিচ্ছিরি শব্দ কানে এলো, আর গেটটা খুলে গেল। দেখলাম বাড়ির মাথা ছাড়িয়ে বড় বড় গাছগুলো নিজেদের জন্য একটা ছায়ার জগৎ তৈরি করে রেখেছে। বেশ ভালো বাড়ি, চারিধারে বাগান, যদিও ফুল গাছের চেয়ে বড় বড় গাছই বেশি। মাঝে মাঝে শ্বেত পাথরের বেদি, একটি ছোট ফোয়ারাও চোখে পড়ল। এখানে ওখানে লাল কাঁকড় বিছানো পথ। দোতলা বাড়ি, একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকেলের নয়। বাড়ির জানালায় বা দেওয়ালে কোনো প্রাচীনত্বের চিহ্ন নেই। কোথাও ফাটল ধরেনি, বা কোথাও জোর করে বট অসুস্থ এসে জুড়েও বসেনি। কিছুটা অযত্নের জন্য আগাছা জন্মিয়েছে এদিক সেদিক। শুধু ফোয়ারাটা নিচের দিকে কিছু আগাছা হয়েছে, আর সামনের চাতাল শ্যাওলায় সবুজ হয়ে আছে। আমি এগিয়ে চললাম। ভিতরে গিয়ে জোরে জোরে ডাকাডাকি করতে লাগলাম। বার কয়েক ডাকার পর বাগানের দিক থেকে একটা গলা শোনা গেল। আমি প্রীতমের বন্ধু, আমার আসার কথা ছিল। একটি লোক বেরিয়ে এলো লাঠি ঠকঠকিয়ে। তার চেহারা না মালি না দারোয়ান। তার বয়স 60ও হতে পারে, 80ও হতে পারে। তার মাথায় ধবধবে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল। তার কোমর এমনই ভাঙা যেন হাড় জিরজিরে। উপরের অংশ একেবারে দুমড়ে পড়েছে, কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে এত তাড়াতাড়ি এগিয়ে এলো, তার এই ক্ষিপ্রতা দেখে আমি চমকে গেলাম। কাছে এসে বললেন, তুমি রাকেশ না? তোমার জন্যই অপেক্ষা করেছিলাম। আমার নিজের খুবই অবাক লাগলো। কে এই লোকটা? আমার নাম জানলো কি করে? কৌতূহল বশে জিজ্ঞাসা করে ফেললাম, আচ্ছা আমার নাম জানলেন কিভাবে? সে এবার মুখ তুলে তাকালো। সে মাথা নামিয়েছিল বলে এতক্ষণ তার চোখ দুটো দেখতেই পাইনি। এখনো যে দেখতে পেলাম তা না, তার চোখ দুটো এমনই কোটরগত যে দেখলে মনে হয়
লোকটা বুঝি অন্ধ। কিন্তু তারপরে লক্ষ্য করলাম অন্ধকারে গর্তটার মধ্যে দুটো দীপশিখার ইঙ্গিত। লোকটা আবার মুখ নামিয়ে নিয়ে বলল, আমার সাথে ভিতরে আসুন। শরীরটা খুব ক্লান্ত, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কথা বলতে ইচ্ছে করছিল না। তাই লোকটার সাথে সোজা দোতলার একটা ঘরে চলে এলাম। কিন্তু আমার প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেলেন মনে হলো। এবার লোকটা বললেন, আপনি হাত মুখ ধুয়ে আসুন, খাবার বেড়ে দেওয়ার ব্যবস্থা করছি। মুখ হাত ধুয়ে বাইরে আসতেই লণ্ঠনের আলোয় দেখলাম টেবিল সাজিয়ে দুইজন লোক দাঁড়িয়ে আছে। একজন ওই লোকটা, আর তার পাশে একজন খাবার হাতে। আলো অন্ধকারে ভালো বোঝা যাচ্ছে না, তাই আমি বললাম, উনি কে? লোকটা বলল, ও এই বাড়ির চাকর, গুলেশ্বর। খুব ভালো রান্না করে। শুধু তাই না, বাড়ির সব কাজ করে। এবার অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে এলো গুলেশ্বর। গরম গরম ভাত প্লেটে ঢেলে দিতে লাগলো, আর মুরগির মাংস। আমি লোকটাকে বললাম, আপনি খাবেন না? লোকটা এবারে বলল, আমি সন্ধ্যে 6টার মধ্যেই খেয়ে নিই। কি আর করি, একা একা খাওয়া শেষ করি যখন শোয়ার ঘরে ঢুকলাম, চোখ চারিধারে ঘোরাতেই আশ্চর্য হয়ে গেলাম। বড় বড় সোফা, কোচ আর চেয়ার। দেওয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত মস্ত ছবি আর একটা আয়না। আমার শোয়ার জন্য একটা বড় পালঙ্ক ধরনের খাটের উপরে পরিপাটি করে বিছানা, মাথার কাছে ট্রিপয়ের উপরে জলের গ্লাস ঢাকনা দিয়ে রাখা। শুয়ে পড়লাম। বিছানায় গা ঠাকানো মাত্রই গভীর ঘুমে ডুবে গেলাম। মাঝরাতে জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার শব্দে ঘুমটা ভেঙে গেল। মাথার কাছে খোলা জানালা দিয়ে চাঁদের আলো বিছানার উপর এসে পড়েছে। ঘরের সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। চোখ ডলতে গিয়ে সোফাটার দিকে নজর পড়তে চমকে উঠলাম। আমারই ঘরে, আমারই খাটের পাশে সোফাতে একটা সাদা কাপড়ে মোড়া মূর্তি বসে, হাতে একটা চায়ের কাপ। আর্তনাদ করে উঠে বসলাম। কিছুটা সামনে নিয়ে চোখের পাতা আস্তে আস্তে খুললাম। দেখলাম সোফা পুরো খালি, কোথাও কেউ নেই। ঘুমাবার চিন্তা করতেই নতুন একটা চিন্তা মাথায় এলো। সেদিন স্টেশনে যে লোকটা আমার সাথে কথা বলে কোথায় গায়েব হয়ে গিয়েছিল, উনারই মতন কেউ এখানে এসেছে। না না, এ হতে পারে না। কি করে আসবে এখানে? আবার ঘুমে চোখ বন্ধ হয়ে এলো। পরের দিন সকালে উঠে দেখলাম ঘরের দরজা ভিতর থেকে খিল দেওয়া। এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখলাম ভিতরে ঢোকবার কোনো পথ নেই। দরজা খুলতেই কালকের ওই লোকটার সাথে দেখা হয়ে গেল। আজও লাঠি হাতে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন। আমাকে দেখতেই বললেন, কাল রাতে বড়বাবু এসেছেন। আপনি শুয়ে পড়েছিলেন বলে দেখা হয়নি।
আমি বললাম, বড়বাবু? সে আবার কি? লোকটি বলল, কেন, প্রীতমের মামা? আপনি দেখেছেন কোনোদিন? আমি মাথা নাড়িয়ে জানিয়ে দিলাম, না, এই জন্মে তো নয়। লোকটা বলল, মুখ হাত ধুয়ে নিন, আমি গুলেশ্বরকে চা আনতে বলছি। বারান্দায় দুটো বেতের চেয়ার পাতা, মাঝখানে গোল বেতের টেবিল। হাত মুখ ধুয়ে চেয়ারে এসে বসলাম। উল্টো দিকে চেয়ারে ওই লোকটা বসে বলল, গুলেশ্বর, রাকেশবাবু চাটা নিয়ে আয়। কিছুক্ষণের মধ্যে চা টোস্ট নিয়ে যে এলো, তাকে দেখে আমার সারা শরীর কেঁপে উঠল। এমন অদ্ভুত চেহারা আমি আর জীবনে দেখিনি। রোগা শীর্ণ, গায়ে চিমটি কাটলে এক টুকরো মাংস উঠবে কিনা জানা নেই। রোগা লিকলিকে হাত। চা আর টোস্ট দিয়ে চলে যেতেই আমি বললাম, লোকটার চেহারা দেখলে ভয় করে। চা খাওয়া হলে লোকটার দিকে তাকাতেই দেখি সে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলাম, এই যে শুনছেন? তাকে দেখে মনে হলো সে যেন শুনতেই পাচ্ছে না। অনেকক্ষণ পরে বলল, ঘড়িতে কটা বাজছে? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 9:30। লোকটা কাঁপা কাঁপা গলায় বলল, আকাশে মেঘ জমে এসেছে, বৃষ্টি আসবে। আমি অবাক হয়ে গেলাম উনার কথা শুনে। দেখলাম কোথাও কোনো মেঘ নেই। মনে মনে ভাবলাম, লোকটা কি পাগল? লোকটা বাড়ির ভিতর যেতে যেতে বলতে শুনলাম, আজকের বৃষ্টি সন্ধ্যের পরেও ছাড়বে না। পাহাড়ে নদী ফুলে উঠেছে, আর কিছুক্ষণের মধ্যে মাঠ ভেসে যাবে জলে, পথঘাট সব ডুবে যাবে। এক্ষুনি ভিতরে চলে যান, দিনের আলো নিভে আধার আসবে, ঝড় উঠবে, বন কাঁদবে। লোকটার কথাবার্তার ধরন দেখে বিরক্ত হয়ে আমি কিছু বলবো ভাবছি, এমন সময় গোলেশ্বর সামনে এসে পড়ায় চুপ করে গেলাম। গোলেশ্বর এবার মুখ তুলে আধভাঙা ছোপ ধরা দাঁতের ফাঁকে মাড়ি বার করে নীরব একটা হাসি দিয়ে বলল, এখানে আর বসে থাকলে ভিজে যাবেন, আমি চলি। এই বলে হেঁটে সাদা পাঁচিলের ধার দিয়ে কোথায় হারিয়ে গেল। ওদিকে আকাশ জুড়ে হঠাৎ কালো মেঘ বাড়িটাকে অন্ধকারে ঘিরে নিল। বনের মধ্যে ঝিঝি পোকারা ডেকে উঠল। হঠাৎ গায়ে পড়ল এক ফোঁটা জল। চমকে মুখ তুলে দেখি বৃষ্টি নামছে শোঁ করে। আমি ছুটে বারান্দার নিচে শেডের তলায় চলে এলাম। এদিকে শুরু হলো মুষলধারে বৃষ্টি। সারাটা দিন এইভাবেই চলল। লোকটাকে আর সারাদিন একবারও দেখলাম না, সন্ধ্যের সময়ও নয়। গোলেশ্বরকে জিজ্ঞাসা করলে সে বলল, বাবুর ফেরার কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় কোথায় যে যান। খাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। পাশে দাঁড়িয়ে গোলেশ্বর কাঁদছে।
আর বলছে, কর্তাবাবুর কাছে আমি এখন আসামি, আমাকে তিনি কোনোদিনও ক্ষমা করবেন না। আমি বললাম, কি করেছো তুমি? সে চুপ করে থেকে কারণটা বলল না। আমিও আর কিছু জিজ্ঞাসা করলাম না। বেশ বুঝলাম বাড়ির বাতাসে কেমন যেন ভয়ের গন্ধ। মনে হয় অশরীরী আত্মারা আনাচে কানাচে লুকিয়ে আছে। সেই রাতেই একটা দৃশ্য চোখে পড়ল। ঘুম আসেনি, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। বাইরে বৃষ্টি প্রায় কমে গেছে। কানে এলো একটা খসখসে আওয়াজ। মনে হচ্ছে কাছে কোথাও মাটি কোপাচ্ছে। আস্তে আস্তে জানলার পাল্লাটা খুলে বাইরে চোখ রাখলাম। কুয়াশার মধ্যে একটা লণ্ঠন হাতে কেউ দাঁড়িয়ে হাত নাড়ছে বলে মনে হলো। আর তার পাশে একজন মাটি কোপাচ্ছে। একটু দূরে একটা সাদা কাপড়ে মোড়া লাশ। ভালো করে দেখতে জানালা দিয়ে ঝুঁকলাম। অমনি সারা শরীর দিয়ে ঠান্ডা বরফ জল বেরিয়ে গেল। লণ্ঠন হাতে ওই সকালের লোকটা মাটি কোপাচ্ছে। গোলেশ্বর, যার গায়ে এক টুকরো মাংস নেই। আমার মনে একটা প্রশ্ন এলো, তাহলে পাশে সাদা কাপড় জড়ানো লাশটা কার? দেখতে দেখতে লাশটাকে মাটি চাপা দিয়ে দিল। কাজ শেষ করে ফোয়ারার পাশের কাঁকড় বিছানো পথ ধরে ওই দুজন এগোতে লাগলো। এমন সময় তাদের পিছন থেকে কেউ ছুটে এলো আর ধারালো অস্ত্রের দ্বারা মাথা দুটো শরীর থেকে আলাদা করে দিল। ছিটকে পড়ল। তখন আমার অজান্তেই একটা আর্তনাদ বের হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে লোকটা ছুটে পালাল। তার ছায়া দেওয়ালের গা বেয়ে কোথায় যেন মিলিয়ে গেল। আমার বুকের রক্ত জমে জমাট হয়ে গেল। কাঁদতে কাঁদতে বিছানায় ফিরে গেলাম। সারা রাত ঘুম। যা দেখেছি তারপর ঘুমানো সম্ভব নয়। ভোরের আলো ফুটতেই আমি বাগানের দিকটাতে চলে এলাম। তখনও মাটি নরম আর আলগা হয়ে আছে। একটুখানি মাটি সরাতে উঠে এলো একটা লাশ। তার মুখটা দেখে আমি চমকে উঠলাম। এ কি? এই তো সেই ব্যক্তি যার জন্য আমার ট্রেন মিস হয়েছিল সেদিন। কাল রাতে ওরা তাহলে কি একেই মাটি? আর ভাবতে পারলাম না। আমি এক মুহূর্ত অপেক্ষা না করে ছুটতে লাগলাম। ছুটতে ছুটতে সোজা বাস স্ট্যান্ডে। আমাকে হাঁপাতে দেখে আশপাশের দোকানদারগুলো চমকে উঠল। কেউ ছুটে জল নিয়ে এসে দিল। জল খেয়ে কিছুটা সুস্থির হলে জানালাম সব কিছু। সব শুনে দোকানদারদের মুখটা হাঁ হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, গত 2 বছর আগে ওদের মাথা পাওয়া গিয়েছিল বাড়ির পিছনের জঙ্গলে। পুলিশের কর্তারা গিয়েছিল, কিন্তু রহস্যের কুল কিনারা হয়নি। আমি সেদিন আর দাঁড়াইনি, সোজা কলকাতায় চলে আসি। অনেক দিন কেটে যাওয়ার পর একদিন সকালে অফিসে বসে কাজ করছি, হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই একটা চেনা গলা। হ্যাঁ,
প্রীতম খুব কষ্ট করে ভাঙা ভাঙা গলায় যা বলল, শুনে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। প্রীতম বলল, জগন্নাথ সান্যাল আমার মামা। দান ধ্যান করতে ভালোবাসতেন। বাহাদুরপুরের মানুষ ভগবানের মতন দেখত। চা খেতে একটু বেশি ভালোবাসতেন। আমাকে অনেক ভালোবাসলেও যখন সেদিন শুনলাম সমস্ত সম্পত্তি স্কুলের জন্য দান করে দিয়ে যাবেন বলে ঠিক করেছেন, তখন আমি মামার চাকর গোলেশ্বর আর ম্যানেজার বিপিন সরকারের সাথে মিলে চায়ের কাপে বিষ দিয়ে এক বৃষ্টি ভেজা রাতে তাকে মেরে ফেলি। লাশটা মাটি চাপা দেওয়া হলে ধারালো অস্ত্রের আঘাতে বিপিন আর গোলেশ্বরের মাথা দুটো বাইরের জঙ্গলে ফেলে আসি। কোনো প্রমাণ রাখতে চাইনি আমি। 2 বছর কেটে গেলেও আমি আর যাইনি বাহাদুরপুরে। ভেবেছিলাম তোকে পাঠিয়ে খোঁজ নেব কি অবস্থা, কিন্তু যখন মামা নিজে আমাকে ক্ষমা করেছেন জানলাম, তখন তোকে না বলে গেলে আমার মুক্তি হচ্ছিল না। আমি বললাম, প্রীতম হেসে বলল, সেদিন যখন ট্যাক্সি থেকে পার্ক স্ট্রিটে নেমে গেলি, তারপরেই ট্যাক্সিটা একটা বাসের সাথে অ্যাক্সিডেন্ট করে পুরো ছাতু হয়ে যায়। আমার মৃতদেহ নিশ্চিহ্ন হয়ে যায় পৃথিবী থেকে। তারপর মামার সাথে দেখা। নিয়তির ডাককে উপেক্ষা করে মরণ ফাঁদ থেকে কৃষ্ণনগর ট্রেনে দেরি করানো, সবই মামা। বিদায় বলে ফোনটা কেটে গেল। অফিসের টেবিলে রাখা 4 দিন আগের আনন্দবাজার পত্রিকায় দেখলাম বাসের সাথে ট্যাক্সির অ্যাক্সিডেন্টে মৃত 3 জন। মাথাটা ঘুরে গেল। মনে মনে বললাম, মামা সত্যি ভালো লোক ছিলেন। আজ আর মিথ্যা বলবো না তোমাদের। সেদিন চায়ের দামটা নিজের চেনা মানুষের জন্যই দিয়েছিলাম।